আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানে জামাত প্রচণ্ড আন্ডারডগ অবস্থা থেকে উপরের দিকে উঠে আসছে। আমরা দেখেছিলাম যে 2000 সেনা সমর্থিত সরকারের আন্ডারে 2008-9-তে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে বিএনপি আসন পেয়েছিল মাত্র 5টা, জামাতের একটাও সিট পায়নি। সুতরাং যেটা দেখা যাচ্ছে, এবার বিএনপি এবং জামাত দুজনই প্রচণ্ড রকমের ভালো করবে। এখন কে কতটুকু ভালো করবে সেটা ডিপেন্ড করছে তরুণ ভোটারের উপর, ডিপেন্ড করছে আওয়ামী লীগের সমর্থকদের উপর, ডিপেন্ড করছে নানা রকম যে জরিপ হচ্ছে, যে সার্ভেগুলোতে নানা রকম রেজাল্ট উঠে আসছে। এখন বাংলাদেশের 24 পরবর্তী যে বাংলাদেশ, এখানে যেহেতু তরুণ সমাজের প্রাধান্য বেশি, বিপ্লবের অংশী যেহেতু তরুণ সমাজ ছিল, সুতরাং তরুণদেরকে অস্বীকার করে বিএনপি যেভাবে তাদের অবস্থানটা জানিয়ে দিয়েছে, সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বিএনপি আসলে তরুণ সমাজের ভোট বেশি করে পাবে না। জরিপেও সেটা উঠে আসছে, তরুণ সমাজের বড় একটা অংশ, মেজরিটি ভোট পাবে জামাত সমর্থিত যে জোটটা আছে তারা। বাংলাদেশের 5টা বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও সেই জিনিসটাই দেখা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিল, ইয়াং ছাত্রদের সংসদের মতো জটিল রাজনীতিতে ঢোকানো ঠিক হবে না। তারা আবার বলছে, নির্বাচন সংশ্লিষ্ট কাজে ছাত্রদেরকে রাখা যাবে না। ছাত্রদেরকে তারা নানাভাবে নানা রকম করে অস্বীকার করছে। ছাত্রদেরকে তারা মনোনয়ন দিচ্ছে না, ছাত্রদেরকে তারা তাদের দলের মধ্যে নীতি নির্ধারণের স্থানে নিচ্ছে না, ছাত্রদের বয়সটাকে তারা ধারণ করছে না। যদিও তারা তারুণ্যের ভোটের অধিকার শীর্ষক যেই প্রচারণা, সেটা তারা সবার আগে শুরু করেছিল 2023 সালে, এবং সেখানে আমরা ছিলাম। বিএনপি যেটা করছে, শহীদদের রক্তের উপরে বসে তারা, কারণ এই সরকার, ইউনূস সরকার অথবা বিএনপির যে বর্তমান নেতৃত্ব, তারা যে নেতৃস্থানে পজিশনে আসছে, শহীদদের রক্তের উপর ভর করে তারা সেখানে আসছে। এবং শহীদদের রক্তের সাথে তারা বেমানি করছে, তাদেরকে মনোনয়ন দিচ্ছে না, তাদেরকে সংসদে নিচ্ছে না, তাদেরকে মূল্যায়ন করছে না। সুতরাং এই জিনিসটা বিএনপির জন্য একটা ব্যাকফায়ার হিসাবে কাজ করবে। তারা যেভাবে মনোনয়ন দিয়েছে, সেটা যেটা বলে সেটা হচ্ছে, তারা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার হালুয়া রুটি খাবার চক তারা কষে রেখেছে। তাদের যে আসলাম চৌধুরী, সীতাকুণ্ড চিটাগাং থেকে মনোনয়ন পাওয়ার ব্যক্তি, তিনি 50,000 টাকার চেক মনে হয় কিছু জুলাই যোদ্ধাদেরকে দিয়েছিলেন। সেই চেকটা গত 1-1.5 বছর ধরে বারবার বাউন্স হচ্ছে, এবং তার অ্যাকাউন্টে বারবার তাকে নোটিফাই করার পরেও সেই জিনিসটা তিনি টেক কেয়ার করতে পারেননি, এবং তাকে পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া না জায়গাতে প্রতারক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই যে ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি, খুনেরা, প্রতারক, এদেরকে দিয়ে বিএনপি তাদের মনোনয়ন সাজিয়েছে। তাদের সংসদ সদস্য হবার দৌড়ে তাদেরকে তারা সবার উপরে স্থান দিয়েছে, শিক্ষিত জনগোষ্ঠীর কোনো স্থান নাই। সুতরাং এই অবস্থায় আমাদের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনে জামাত, শিবির, এনসিপি, ইনকলাব মঞ্চ অথবা বিপ্লবের অংশী যে জনগোষ্ঠী আছে, তারাই অনেক ভালো করবে। কেন তাদের মধ্যে 24-এ তারা বিজয় পেয়েছে, উইনিং অ্যাটিটিউড দেখিয়েছে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু, সেই অ্যাটিটিউড নিয়ে তারা লড়াই করছে। স্বাধীনতার মার্কা, মুক্তিযোদ্ধার মার্কা, দাড়িপাল্লা বলে তারা স্লোগান দিচ্ছে। স্বাভাবিক, 24-এ তারা মুক্তি পেয়েছে, আর স্বাধীনতা অনেক পুরনো কাহিনী। এখন যে জেনারেশনটা আছে, তারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। সুতরাং মুক্তিযুদ্ধ, রাজাকার মিলে যেই গল্পটা আমরা 54 বছর ধরে শুনেছি, সেটা পরিপ্রেক্ষিতেই তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। সুতরাং রাজাকার তাদের যেই খারাপ ইম্প্যাক্টটা, সেটা দিন দিন লস করেছে, আর স্বৈরাচার সেটা দিন দিন প্রচণ্ড রকমভাবে ঘৃণিত শব্দ হয়ে গেছে। তারেক রহমান, বিএনপি, তারা যোগ্য লোকদেরকে মূল্যায়ন না করে নিজেদেরকে স্বৈরাচার, ফ্যাসিস্ট হিসাবে সমাজে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে কিনা, সেটা আমরা এখনও বলতে পারি না। তবে তাদের মনোনয়ন, তাদের যে চিন্তা চেতনা, সেটা আমাদেরকে যেটা বলে, তারা তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে তরুণদেরকে তারা অস্বীকার করছে, ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্রদেরকে অস্বীকার করছে। তারা সংস্কারের কথা বলে, তারা সংস্কার বিরোধী কার্যক্রম করছে। তারা শিক্ষার কথা বলে, শিক্ষা বিরোধী কার্যক্রম নিচ্ছে। তারা সমাজে দিনে দুপুরে প্রতারণামূলক কাজ করছে, যাদের কারণে দেশে ফিরে আসতে পেরেছে, যাদের কারণে কারাগার থেকে মুক্ত হয়েছে,
তাদেরকে তারা অস্বীকার করছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একটা কথা বলেছেন, প্রশাসনকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এখন নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, নির্বাচনটা কেউ কারচুপি করতে পারবে না, সেটা আমাদের বিশ্বাস। কিন্তু নির্বাচনী পরিবেশ দিন দিন উত্তপ্ত হচ্ছে। আজকে শাহবাগে গোলাগুলি হয়েছে, সকালেও হয়েছে, বিকালেও হয়েছে, এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইনকলাব মঞ্চের ছেলেপেলেরা আহত হয়েছে, তারা সেখানে অবস্থান ধর্মঘট করছে। আর সরকারি কর্মচারীরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। সুতরাং 17 বছরের যে ফ্যাসিজম, সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু 17 মাসে আমাদের যারা জুলুম নির্যাতন করেছে, তারা 17 বছরের অত্যাচারকেও সীমা ছাড়িয়ে গেছে। সুতরাং এই অবস্থায় সমাজের জনগণ ধানের শীষের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তাদের অন্যায্যতার বিরুদ্ধে কীরকম করে তাদের ব্যালট বিপ্লব করে, সেটা এখন দেখার বিষয়। এখন আমাদের ব্যাপার হচ্ছে গিয়ে গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, দখলদারের সাথে আমরা রাজনীতিতে আসছি, বাংলাদেশের জন্য আসছি, বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমরা এই অবস্থার মধ্যে আসছি। এখন এদের সাথে চলতে গিয়ে আমরা বাণিজ্য সব কিছু হারাচ্ছি, শিক্ষার মূল্য হারাচ্ছি, ত্যাগের মূল্য হারাচ্ছি। বাংলাদেশের জন্য যে আমরা, আমাদের পরিবার 54 বছর ধরে যে ত্যাগ স্বীকার করেছে, সেটার মূল্য হারাচ্ছি। সুতরাং এই জিনিসটা আমাদেরকে বেশ শঙ্কায় ফেলে দেয় যে আমাদেরকে রাজনীতির পথে আর থাকা উচিত কিনা, বাংলাদেশের উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের জন্য আমাদের কথা বলা উচিত কিনা। হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলেছি, হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, ইউনূসের অনৈতিক যে কার্যক্রম, সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমরা বাংলাদেশের হয়ে ফাইট করেছি। সুতরাং আমাদের মূল্যায়ন কে কীভাবে করলো না করলো সেটা ব্যাপার না, যেটা ব্যাপার বাংলাদেশের জন্য আমরা ত্যাগ স্বীকার করেছি, সেই ত্যাগটা জীবন দিয়ে হলে আমরা কন্টিনিউ করে যাব। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।